হুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের এইটা মোস্ট প্রবাবলি 3টা না 4টা ক্লাস করাচ্ছি আমরা, হ্যাঁ। তো আশা করি আগের ক্লাসগুলো তোমরা প্র্যাকটিস করছো। প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস, সেম অঙ্কগুলো করলেও হবে, তাও অনেক হয়। বাট একদম শুধু দেখে করাটা, এটা আসলে কোনো কখনোই অ্যাকাউন্টিং এর জন্য ভালো না আর কি। তো আমরা দেখি রাজীব কোম্পানি বলতে ডিসেম্বর প্রেজেন্টেড বিলো অ্যাসেট দেওয়া আছে। আচ্ছা, যা দেওয়া আছে লাইবিলিটি ইকুইটি দেওয়া আছে, আমাকে এখানে কি দেওয়া আছে? অপারেটিং এক্সপেন্স ইনক্লুড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 42,000। চার্জ ফ্রম প্রিপেইড এক্সপেন্স কত? এটা কোনো একটা ফিগার বাদ গেছে মনে হয়, 25 এটা। ল্যান্ড সোল্ড ক্যাশ ফর এট বুক ভ্যালু। ক্যাশ ডিভিডেন্ড কত? 15,000। নেট ইনকাম দেওয়া আছে, এই নেট ইনকাম দেওয়া আছে। ওকে, নেট ইনকামটা দেওয়া আছে। ইকুইপমেন্ট ওয়াজ পারচেজ 95,000 ক্যাশ, ইন এডিশন ইকুইপমেন্ট কস্টিং 22,000, বুক ভ্যালু এত, বন্ড কনভার্টেড দেওয়া আছে। আমি একটু করে পড়লাম আর কি। আমাকে কি বের করতে বলছে? ক্যাশ ফ্লো। আমাকে বলে দিছি ইনডাইরেক্ট মেথডে বেসিক্যালি ক্যাশ ফ্লোটা বের করো। ওকে, তাহলে ইনডাইরেক্ট মেথডে আমরা ক্যাশ ফ্লোটা বের করব। তাহলে প্রথম কথা হচ্ছে তোমার যে কোয়েশ্চেনটা, যে ইনডাইরেক্ট মেথডে আমার নেট ইনকাম দেওয়া থাকলে বেসিক্যালি আমরা ইনডাইরেক্ট মেথডে করি, এটা তো আমরা জানি। ওকে, তাহলে এখানে নেট ইনকাম দেওয়া আছে মানে হচ্ছে আমার অনেকগুলা কাজ সহজ হয়ে যায় আর কি বেসিক্যালি। প্রথমে আমরা কি করি? ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমরা একদম শুরু থেকেই করি। ওকে, আমরা আগে ঘরটা নিয়ে নিই। এখানেও নেট ইনকাম ছিল, এখানে নেট ইনকামটা বের করার দরকার নেই। নেট ইনকাম না থাকলে আমাকে নেট ইনকামটা বের করে নিতে হয় আর কি। ওকে, নেট ইনকাম দেওয়া আছে, তাহলে বের করার আর দরকারই নেই। তাহলে একটা ওয়ার্কিং আমার করার দরকার নেই। ওকে, আমরা রাজীব কর্পোরেশন নিলাম। ডিসেম্বর 2014 সাল যেহেতু আছে, 2014 নিলাম। ওকে, পার্টিকুলার প্রথমটা কি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রথমটা কি অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম? জি স্যার। বলো, 3টা অ্যাক্টিভিটিস অপারেটিং অ্যাক্টিভিটিস। এই যে আমরা আগের অঙ্কটা যদি একটু করে দেখি, অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সবার আশা করি মুখস্থ হয়ে গেছে এগুলা। তাহলে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস গুলো নিয়ে কথা বলবো। ওকে, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস এর প্রথম আইটেম, আমরা জানি অপারেটিং অ্যাক্টিভিটিস এর প্রথম আইটেম নেট ইনকাম দেওয়া আছে কি? নেট ইনকাম না থাকলে বের করে নিতে হবে। যেহেতু দেওয়া আছে এখানে, তাহলে আমার আর আম, যেহেতু এখানে দেওয়া আছে, নেট ইনকামটা দেওয়া আছে না? নেট ইনকাম কত দেওয়া আছে? নেট ইনকাম কত দেওয়া আছে? 37,000। ওকে, 37,000 দেওয়া আছে। আমার প্রথম কাজ শেষ। এরপর অ্যাডজাস্টেড টু রিকনসিল, ওই যে লেখাটা লিখতে হবে, এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। এটা কি? অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল net income to net cash provided by operating activities. ওকে, আমার সেকেন্ড কাজ শেষ। এরপর আমরা কি করব? এরপর আমরা হচ্ছে কি, ওই যে আমার প্রথম কাজ কি, এখানে কি কি বসে মনে আছে? প্রথম কি কি বসে মনে আছে? স্যার একটা প্রশ্ন। হ্যাঁ, বলো। এই যে আমরা মানে এই লাইনটা লিখে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল, এটা হুম, হুম। কি মানে কোনোভাবে শর্ট করে দেওয়া যায় না? বুঝি নাই। স্যার এটা? এখানে আমরা একটা লাইন লিখছি না, হ্যাঁ, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট টু অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল। রিকনসিল, হ্যাঁ। স্যার এটা কি মানে ছোট করে লেখা যাবে না কোনোভাবে, একটু অনেক না, লম্বা। না, এটা এভাবেই লিখতে হবে, এটা আর ছোট করার ওয়ে নেই। মানে এটা রিকনসিল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটি, মানে অপারেটিং অ্যাক্টিভিটিস এর কাজগুলো করা। এটা ছোট করে লেখা যাবে না, এটা এভাবে লিখতে হবে। ওকে, আমরা প্রথম কাজ কি আসবে এখানে? নন ক্যাশ অপারেটিং এক্সপেন্সেস।
ওকে, আমরা দেখতেছি এখানে কি আছে, নন ক্যাশ অপারেটিং ডেপ্রিসিয়েশন অথবা অ্যামোর্টাইজেশন আসবে, গেইন অন লস অফ সেল অফ ফিক্সড অ্যাসেট আসবে, ইনক্রিজ অর ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট অথবা কারেন্ট লাইবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি আসবে, এরপর হচ্ছে ফিক্সড অ্যাসেট গেইন গেইন করলে, লস করলে, তারপর ডেপ্রিসিয়েশন আর অ্যামোর্টাইজেশন। প্রথমে হচ্ছে ডেপ্রিসিয়েশন, তাহলে এখানে কোনো ডেপ্রিসিয়েশন আছে কিনা, ওকে, অথবা আমার ডেপ্রিসিয়েশন ওপেনিং এন্ডিং আছে কিনা। ওকে, এখানে আমাকে ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে কিনা, সোজা কথা হচ্ছে এটা। ওকে, তাহলে এখানে ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্রিসিয়েশন আছে স্যার। কোথায়? ওই যে ইকুইপমেন্টের নিচে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখানে আছে কিনা দেখি, আমরা বলতেছি কি অপারেটিং অপারেটিং এক্সপেন্স ইনক্লুড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 42,000 টাকা আছে এখানে, এই যে এখানে আছে। তাহলে এখানে লিখেই দিছে ইনক্লুড অপারেটিং এক্সপেন্স ইনক্লুড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা চার্জ ফ্রম প্রিপেইড এক্সপেন্স এটা। ওকে, তাহলে এখানে একদম স্পেসিফিক দেওয়াই আছে। ওকে, এটা হচ্ছে 5,700। তাহলে কত, 42,000 টাকা আমার ডেপ্রিসিয়েশন দেওয়া আছে। তাহলে আমার দরকার নাই, দেওয়াই আছে আমার, বের করে দেওয়া আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত অপারেটিং এ, তাহলে আমার বের করারও দরকার নেই। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত, 42,000। শেষ। এরপর গেইন অন লস অফ সেল অফ ইকুইপমেন্ট। এখন আসো গেইন অন লেস কোথায়, কোন ইকুইপমেন্টের ওখানে আসি, ইকুইপমেন্ট 1,15,000, 2,80,000 বাড়ছে কমছে, গেইন অর লস এখানে ইকুইপমেন্ট বিক্রি করছে কিনা কোথাও, ল্যান্ড ওয়াজ সোল্ড ফর ক্যাশ এট বুক ভ্যালু, এই যে একটা আছে এখানে, একটা বিক্রি করছি কত, ল্যান্ড, কি আছে, ল্যান্ড ওয়াজ সোল্ড এট কত, বুক ভ্যালুতে আমি কি করছি, সেল করছি। বুক ভ্যালু মানে হচ্ছে কি, বইয়ের মূল্য, মানে যেটা মূল্য ছিল ওই মূল্যতে আমি সেল করে ফেলছি। তাহলে এখন আসলে আর আর কোনো কিছু আছে? আচ্ছা, ল্যান্ডেরটা দেখি, ল্যান্ডেরটা কত, 1,30,000 টাকা ছিল, 1,30,000 টাকা ছিল। তাহলে বুক ভ্যালুতে যদি হয় তাহলে আমরা ওটাতে তো লাভ লস কোনো কিছু করিনি সম্ভবত। বুক ভ্যালুতে মানে হচ্ছে কোনো লাভ লস করিনি আর কি, বুক ভ্যালুতে সোল্ড করছি ল্যান্ড। এটা কি বোঝা গেছে? ল্যান্ড কিন্তু বুক ভ্যালুতে সেল করছি, তাহলে গেইন অর লস কোনো কিছুই নেই। এরপর হচ্ছে কি, এরপর কোথায় আছে আর, ইকুইপমেন্ট ওয়াজ পারচেজ কত, 95,000 টাকা দিয়ে ক্যাশ পারচেজ, ইন এডিশন ইকুইপমেন্ট কস্টিং কত, 22,000 টাকা উইথ এ বুক ভ্যালু 10,000 টাকা, ওয়াজ সোল্ড ফর 6,000 টাকা ক্যাশ। তার মানে হচ্ছে কি, এখানে দুইটা, একটা ওয়াজ পারচেজ 95,000 টাকা ক্যাশ টাকা দিয়ে পারছে, ইন এডিশন ইকুইপমেন্ট কস্টিং 22,000 টাকা, আরো 22,000 টাকা কস্ট উইথ এ বুক ভ্যালু অফ 10,000, যেটা 10,000 টাকা ছিল এটা কস্টিং 22,000, সোল্ড ফর 6,000 টাকা ক্যাশ। মানে 10,000 টাকার জিনিস, সোজা কথা হচ্ছে 10,000 টাকার জিনিস তুমি 6,000 টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে সেল করছো, যেটা বুক ভ্যালু 10,000 টাকা আছে ওটা 6,000 টাকা দিয়ে সেল করছো, তোমরা লস করছো 4,000 টাকা। তার মানে হচ্ছে লস, লস অন সেল অফ ইকুইপমেন্ট, লস অফ সেল অন ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট লস অফ সেল অফ ইকুইপমেন্ট কত, 10,000 বিয়োগ 8,000, 8,000 কত, সরি 10,000 কত, 10,000 বিয়োগ 6,000, সম্ভবত 6,000, 4,000। ওকে, এরপর আর কোনো কিছু আছে কিনা, গেইন অন লসে আর কোনো কিছু আছে, আছে কোনো কিছু? এরপর 3 নাম্বার কি, কারেন্ট অ্যাসেট ইনক্রিজ আর ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি। 3 নাম্বার হচ্ছে কি, ইনক্রিজ আর ডিক্রিজ অফ কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি কোথায় কোথায় আছে একটু করে দেখি। তাহলে কারেন্ট অ্যাসেট কি, ক্যাশ, ক্যাশ ছিল প্রথমে কত, 45,000,
এরপর হয়েছে কত? 71,000। তাহলে কি? স্যার শীটটা ভালো করে দেখতেছি না যে একটু। বুঝে, সরি, ক্যাশটা তো আমরা কোনো কাজ করবো না, সরি, হ্যাঁ, বুঝি না। স্যার শীটটা একটু ভালো করে দেখতেছি না। এখন দেখা যাচ্ছে? ক্যাশ নিয়ে তো আমরা না ওপেনিং স্যার। ক্যাশ আর ক্লোজিং ক্যাশ তো পরে মিলাবো, সরি। অ্যাকাউন্ট রিসিভেবল আছে, অ্যাকাউন্ট রিসিভেবল মানুষের কাছ থেকে টাকা পাইতাম কত, 62,000। এখন আছে আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি গুলো নিয়ে কাজ করবো। কারেন্ট অ্যাসেট কি? অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট। ওকে, তাহলে কি 62,000 ছিল, 44,000 হয়ে গেছে, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে, তাহলে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে কি ডিক্রিজ, ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা? আগে ছিল কত, 62,000, এখন হয়ে গেছে 44,000। তাহলে ডিক্রিজ হয়েছে, 62,000 থেকে 44,000 হয়েছে। তাহলে 62,000 থেকে 44,000 হইলে এটা কি ফেভারেবল না আনফেভারেবল? বলতে পারবা? ফেভারেবল। ডিক্রিজ ইন, কমে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল কমছে। অ্যাকাউন্ট রিসিভেবল কমলে তোমার ভালো না খারাপ? স্যার আনফেভারেবল হবে তো। ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে, তাহলে আনফেভারেবল হলে কি হবে? প্লাস না মাইনাস? মানে অ্যাসেট কমে গেছে প্লাস। আর কি, সোজা কথা, তো প্লাস না করে অ্যাসেট কমলে হচ্ছে আনফেভারেবল, আনফেভারেবল হইলে হচ্ছে প্লাস। ওকে, এই জিনিসগুলো তো মনে আছে। এরপর হচ্ছে কি আছে, ইনভেন্টরি। আরেকটা আছে, সেটা আছে ইনভেন্টরি। 1,42,000 ছিল, 1,51,000 হয়ে গেছে, 1,42,000, 1,51,450। তাহলে কি 1,00,000, সরি, এটা কি বাড়ছে না কমছে? বাড়ছে, এটা 1,42,000 ছিল, 1,51,000 হয়েছে, এটা বাড়ছে, ইনভেন্টরি তো বাড়ছে, 42 থেকে 51 হয়েছে, বাড়ছে। তাহলে ইনক্রিজ ইন ইনভেন্টরি, ইনক্রিজ ইন ইনভেন্টরি, ইনক্রিজ ইন ইনভেন্টরি কত ছিল? 1,42,000 ছিল, বেড়ে হয়ে গেছে 1,51,450। তাহলে এটা ফেভারেবল না আনফেভারেবল? ইনভেন্টরি বাড়লে স্যার ফেভারেবল। ফেভারেবল, ইনভেন্টরি বাড়ছে, ফেভারেবল না আনফেভারেবল? ফেভারেবল অবশ্যই। কত? 9,450। ওকে, এরপর আমরা প্রশ্নে আসি, তাহলে এটা শেষ, এটা শেষ, এটা, না সরি, এটা তো পরে দিয়ে একদম সবার শেষে ধরবো এটা। এটা করছি আমরা, ইনভেন্টরি করছি, প্রিপেইড এক্সপেন্স অ্যাসেট আমার, প্রিপেইড এক্সপেন্স এক্সপেন্স 21,000 ছিল, 15,000 হয়ে গেছে, তাহলে প্রিপেইড এক্সপেন্স ডিক্রিজ হয়েছে না? ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স, তাহলে ডিক্রিজ, ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স, ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স কত, 21,000 ছিল, এখন হয়ে গেছে 15,280। কত? প্রিপেইড এক্সপেন্স যদি বাড়ে, বাড়ে কত? প্রিপেইড এক্সপেন্স যদি কমে, ফেভারেবল না আনফেভারেবল? প্রিপেইড এক্সপেন্স, সোজা কথা, প্রিপেইড এক্সপেন্স তোমার অ্যাসেট, অগ্রিম খরচ হচ্ছে অ্যাসেট, এগুলো তো জানো স্যার সবাই। ডিক্রিজ অগ্রিম হলে। খরচ অ্যাসেট না তোমার? জি স্যার। স্যার আনফেভারেবল হবে। আনফেভারেবল, অন্যরা কথা বলতেছো না কেন? আনফেভারেবল তোমার কি? প্রিপেইড এক্সপেন্স মানে হচ্ছে অ্যাসেট কমতেছে, সোজা কথা, অ্যাসেট কমলে হচ্ছে আনফেভারেবল। এটা কত, 5,720। এরপর ল্যান্ড টু ফিক্সড অ্যাসেট, ইকুইপমেন্ট ফিক্সড অ্যাসেট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বিল্ডিং ফিক্সড অ্যাসেট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বিল্ডিং টোটাল লাইবিলিটি, অ্যাকাউন্ট পেবল। এই যে আরেকটা আছে আমার, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি। অ্যাকাউন্ট পেবল 40,000 ছিল, কত, 47,000 হয়ে গেছে, তাহলে লাইবিলিটি বেড়ে গেছে, অ্যাকাউন্ট পেবল বেড়ে গেছে, অ্যাকাউন্ট পেবল বেড়ে গেছে, তাহলে ইনক্রিজ ইন
কোথায় ইনক্রিজ ইন অ্যাকাউন্ট পেবল? ইনক্রিজ ইন অ্যাকাউন্ট পেবল কত? কত? 47,000। 730 ছিল, এখন হয়ে গেছে 40,000। তাহলে ইনক্রিজ হয়েছে, আবার দেখাচ্ছে একটু কত। আগে ছিল 40,000, বেড়ে হয়ে গেছে এটা। তাহলে অ্যাকাউন্ট পেবল বেড়ে গেছে, মানে আমার দায় বেড়ে গেছে। দায় বাড়লে সম্পদ বাড়লে হচ্ছে ফেভারেবল, আর দায় বাড়লে কি ফেভারেবল না আনফেভারেবল? সূচি দায় বাড়লে ফেভারেবল না আনফেভারেবল? এবারে ফেভারেবল। দায় বাড়লে ফেভারেবল, তোমার জন্য ভালো। দায় বাড়লে না স্যার, আনফেভারেবল আনফেভারেবল। আনফেভারেবল। দায় বাড়লে আনফেভারেবল মানে হচ্ছে প্লাস। তাহলে এগুলো যোগ করলে কত হবে? 68,000। ওকে। আপনি যতক্ষণ করান ততক্ষণ সহজ লাগে, আমরা করতে কেন? গেলে কঠিন লাগে স্যার। এগুলো তো আমি আমি দেখে দেখে করতেছি। এই যে আমার 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 প্রথম টেকনিক কি, আমার তিনটে এলিমেন্ট আছে আমি জানি এখানে। আমি এটা লিখলাম, তিনটে এলিমেন্ট আছে, আমি ডেপ্রিসিয়েশন অথবা অ্যামোর্টাইজেশন আছে কিনা দেখি, পাইছি। এরপর এরপর দরকার 2 নম্বর জিনিস কি, আমার এখানে কি আমি কোনো কিছু বিক্রি করছি কিনা, অ্যাসেট বিক্রি করছি না, পাইলাম। এরপর কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি গুলো দেখলাম। তাহলে আমার আর স্যার কোনো কারেন্ট এটা লায়াবিলিটি, দেখতে বন্ড হবে। হচ্ছে দীর্ঘমেয়াদী। ওকে। কমন স্টক আর নাই, রিটেন আর্নিং তো নাই, তাই না? তাহলে এটা কি হবে? নেট ক্যাশ। নেট ক্যাশ কি হবে? এটা প্লাস না মাইনাস? এটাও প্লাস, এটাও প্লাস। তার মানে হচ্ছে 105.3। তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড, আমি উপরেরটা থেকে একটু কপি করে নিয়ে আসি। এই যে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। শেষ। সেকেন্ড স্টেপ। স্যার হ্যাঁ বলো। এখানে তো স্যার কোনো ওয়ার্কিং করতে হয় নাই আমাদের। না, ওই যে ছিল বরাবর অ্যামাউন্ট গুলো তো ছিল, নেট ইনকাম তোমার ছিল, ডেপ্রিসিয়েশনও ছিল, ফিক্সড অ্যাসেট ওপেনিং কিছু ছিল না, ওই জন্য আমার ওয়ার্কিং করতে হয় না। কি কি কারণে স্যার ওয়ার্কিং করতে হয় এটা একটু লিখে দিন আচ্ছা, এগুলা আমাকে। আমরা করতেছি তো, এই অঙ্কটা একটা ওয়ার্কিং করছে একটা করি না, তখন কম্পেয়ার করলে আস্তে আস্তে ক্লিয়ার হবে, আস্তে আস্তে হবে। ওটা টেনশনের কোনো কারণ নেই। তুমি আগে বেসিক জিনিসটা শেষ করো। আমরা বেসিক, এই যে জিনিসটা প্লাস মাইনাস হচ্ছে কখন, কখন কোন আইটেমটা কোথায় বসতেছে, আস্তে আস্তে শেষ করো। তাহলে ওটাও আস্তে আস্তে ক্লিয়ার হবে আশা করি। ক্লিয়ার না হয়ে আশা করি যাবে না। ওকে। তাহলে আমরা, ওকে, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর কি কি এলিমেন্ট আছে আমরা জানি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর কোনটা, আমি কোনো ইকুইপমেন্ট যদি কিনি, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হচ্ছে পারচেস অর সেল অফ ফিক্সড অ্যাসেট, পারচেস অর সেল অফ ইনভেস্টমেন্ট। কোনো ইনভেস্টমেন্ট, কোনো ফিক্সড অ্যাসেট কিনলে, কোনো ইনভেস্টমেন্ট কিনলে। ওকে। তাহলে আমি কোনো কিছু কিনছি কিনা, পারচেস ইকুইপমেন্ট কিনছি কিনা, কোনো কিছু কিনছি কিনা, ফিক্সড অ্যাসেট অথবা ইনভেস্টমেন্ট করছি কিনা। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট দেখো কিনছি কিনা, দেখো 1,55,000 ছিল। ওকে। অত পারচেস এখানে আছে কিনা, ডিরেক্ট পারচেস আছে কিনা, এই যে আছে, পারচেস আছে। ইকুইপমেন্ট ওয়াজ পারচেস কত? 95,000 টাকা ক্যাশ, একদম ডিরেক্ট লিখে দিছে। আর কোনো টেনশনই নেই, আমার কোনো কিছু দেখতে হবে না। আমি ইকুইপমেন্ট কি করছি এখানে, পারচেস করছি। আমি ইকুইপমেন্ট পারচেস করছি। এটা কি বোঝা গেছে? তাহলে ইকুইপমেন্ট পারচেস করছি কত? 95,000 টাকা। তাহলে পারচেস অফ ইকুইপমেন্ট।
পারচেজ অফ ইকুইপমেন্ট, পারচেজ অফ ইকুইপমেন্ট কত? 95,000। ইকুইপমেন্ট পারচেজ করলে ফেভারেবল না আনফেভারেবল বলো তো? ইকুইপমেন্ট পারচেজ করলে কি ফেভারেবল না আনফেভারেবল? বলো। ইকুইপমেন্ট পারচেজ করলে ক্যাশ ইনফ্লো না আউটফ্লো, ফেভারেবল আনফেভারেবল বাদ দাও, এখানে ইনফ্লো অথবা আউটফ্লো ক্যালকুলেশন করতে হয় এই দুইটাতে, বাকি দুইটাতে। ইকুইপমেন্ট পারচেজ করলে ক্যাশ স্যার ইনফ্লো আউটফ্লো। হয় না আউটফ্লো হয়? স্যার আউটফ্লো মানে চলে যায়। আউটফ্লো মানে হচ্ছে চলে যাওয়া, টাকা চলে যায় না টাকা আসে। ইনফ্লো মানে টাকা আসে, আউটফ্লো মানে হচ্ছে টাকা চলে যায়। তাহলে এটা আসে না যায়? যাই স্যার। চলে যায়। চলে যাওয়া মানে হচ্ছে কি মাইনাস, টাকা চলে গেলে আউটফ্লো হইলে মাইনাস, চলে গেলে মাইনাস। এগুলো হচ্ছে কিনা জাতীয়, তো ওই জন্য সবগুলো ইনফ্লো অথবা আউটফ্লো হিসাব করেন। ওকে, পারচেজ অথবা সেল। এরপর সোল্ড 6,000 টাকা, এই যে 10,000 টাকার জিনিস 6,000 টাকা দিয়ে তুমি সোল্ড করছিলা, তাহলে ইকুইপমেন্ট পারচেজ করছো আর ওইদিকে কি করছো? সেলও করছো। তার মানে সেল অফ ইকুইপমেন্ট কত? 6,000 টাকা তুমি সেল করছো। সেল অফ, স্যার এটা কি লিখতে হবে না আমাদের ওই যে, বুঝি নাই। স্যার পারচেস অফ ইকুইপমেন্টের পর আর একটা লাইন আছে না কস্টিং এর? হ্যাঁ বলো। ইন এডিশন বাইশ ইকুইপমেন্ট হাজার এটা। কস্টিং, এটা কস্টিং কোনটা এটা? জি স্যার, মানে এই এটা যে কি এটা কিছু বলতেছে করতে হবে না? ইকুইপমেন্ট কস্টিং 22,000 টাকা। আমার তো কস্ট হিসাব করা, তো আমার এখানে শুধুমাত্র আমি কোনো কিছু পারচেজ করছি না, কোনো অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট, কোনো অ্যাসেটস পারচেজ করছি অথবা সেল করছি, এটা কাউন্ট করবো। তাহলে পারচেজ করছি, এখানে সেল করছি, 6,000 টাকা সেল করছি, তাহলে আমি দুইটা আইটেম পাইছি, সেল করছি, সেলটা সেল করলে টাকা আসবে, তাহলে ইনফ্লো। ওকে, এরপর বন্ড কনভার্টেড, আর কোনো কিছু নাই এখানে। ল্যান্ড, ল্যান্ড ওয়াজ সোল্ড, ল্যান্ডও সোল্ড করছে, এই যে ল্যান্ড ওয়াজ সোল্ড, বুক ভ্যালু, ল্যান্ড বুক ভ্যালুতে সোল্ড করছি। ঠিক আছে, তাহলে এখন আসি ল্যান্ডের, এখানে আসি কোথায় কি হয়েছে। ল্যান্ড কোথায়? 1,30,000 টাকা, আর এখন যে প্রাইস আছে এটাতে সেল করে দিছি কত? বুক ভ্যালু মানে হচ্ছে ওর যে প্রাইস আছে। ওকে, তার মানে হচ্ছে 1,30,000 টাকা ছিল, এটা 1,05,000 টাকা হয়েছে। 1,30,000 টাকা ছিল, এটা 1,05,000 টাকা হয়েছে, তার মানে হচ্ছে অলরেডি 1,30,000 টাকা ছিল, 1,05,000 টাকা হয়েছে। তার মানে হচ্ছে কি, সেল অফ ল্যান্ড, 1,30,000 টাকা থেকে 1,05,000 কত? তাহলে 25,000 সেল করলে ইনফ্লো হবে, এই টাকাটা আসছে আলটিমেটলি। আর কি দেখি, ইকুইপমেন্টের দাম বাড়ছে, এটা আসবে না। আমি ল্যান্ড এটা কেন আনছি? শুধুমাত্র সেল করছে বলেই আনছি, এটা না হলে আসতো না তাও। ওকে, বিল্ডিং আরগুলা নাই, আর সেখানে সেলের কোনো কাহিনী নেই এখানে আর। তাহলে আমার কাজ শেষ। তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড, নেট ক্যাশ ইউজ না প্রোভাইডেড ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে? আমার এখানে দুইটা যোগ না মাইনাস, তাহলে যোগ বিয়োগ করলে কত হয়? 31, 31 থেকে 95, তাহলে এটা মাইনাস হয় কত? -64,000, 64,000। তাহলে 64,000 মাইনাস হলে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। স্যার 64,000 কেমনে হয়? আচ্ছা বুঝছি। 95,000 মাইনাস 31,000 মাইনাস দাও না, পাইছো এখন? বুঝছি স্যার। মিলছে? জি স্যার। হ্যাঁ। তাহলে 3 নাম্বার, 3 নাম্বারটা নিই।
ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস 3 নম্বরে আমরা কি থাকে, 3 নম্বরে কি কোন জিনিসগুলো থাকে, কোন কোন জিনিসগুলো থাকে একটু দেখি। 3 নম্বরে থাকে, 3 নম্বরে থাকে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ক্যাশ ডিভিডেন্ড পেইড ইন ইস্যু অর রিডেম্পশন অর ডিবেঞ্চার বন্ড, ইস্যুর কমন স্টক, পারচেস অর ইস্যু অফ ট্রেজারি স্টক, যে কোনো স্টক যদি ইস্যু করো অথবা পারচেস করো, রিপারচেস করো, রিডেম্পশন, এরপর ক্যাশ ডিভিডেন্ড। ওকে, তাহলে আমি এটা লিখি 3 নম্বরটা, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কোনো ক্যাশ ডিভিডেন্ড দিছি কিনা। এখানে একদম ডিভিডেন্ড পেইড লেখা আছে কিনা আমরা দেখবো, আছে ডিভিডেন্ড পেইড কোথাও? এই যে আছে, ক্যাশ ডিভিডেন্ড পেইড লেখা আছে 15,000 টাকা, একদম কনক্রিট দেওয়া আছে ডিভিডেন্ড। তাহলে আমরা প্রথম 1 নম্বরটা লিখলাম ক্যাশ ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড পেইড, ডিভিডেন্ড পেইড কত টাকা? ডিভিডেন্ড পেইড 15,000 টাকা। আচ্ছা, ডিভিডেন্ড দিলে ক্যাশ ইনফ্লো না আউটফ্লো? ডিভিডেন্ড পেইড ইনফ্লো না আউটফ্লো? আউটফ্লো স্যার। হ্যাঁ, আউটফ্লো স্যার। হ্যাঁ আউটফ্লো, মানে ডিভিডেন্ড পেইড মানে হচ্ছে টাকা চলে গেছে। এরপর আমি কোনো স্টক ইস্যু করছি কিনা, কোন স্টক ইস্যু করছে কিনা, রিটেন আর্নিং স্টক, এখানে কোথাও আছে বন্ড কনভার্টেড এট ফেস ভ্যালু এত, 1 টাকা এত, কনভার্টেড এট ফেস ভ্যালু বাই ইস্যুইং 40,000 শেয়ার 1 টাকা কমন স্টক। বন্ড, বন্ড আমার ইকুইটি বন্ড, আমার কি কি ছিল আবার দেখাই আমি। আমার এখানে ছিল কি, ইস্যু আর রিডেম্পশন অফ ডিবেঞ্চার বন্ড কমন স্টক, কমন স্টক আছে 1 পার শেয়ার 2 লাখ, এটা 1,60,000 টাকা, এরপরে হচ্ছে কত, 2 লাখ টাকা। এরপর হচ্ছে বন্ড কনভার্টেড ফেজ ভ্যালু বাই ইস্যুইং এত শেয়ার 1 টাকা পার ভ্যালু কমন স্টক। ওকে, ও, এটা শেষ, এটার কাজও শেষ, এটার কাজ নাই আর। আমরা শুধুমাত্র বন্ড কনভার্টেড ফেস ভ্যালু বাই ইস্যুইং 40,000 শেয়ার 1 টাকা পার ভ্যালু এত, বন্ড পেয়েবল এটা 40,000 টাকা ডিফারেন্সে আছে। ওকে, ক্যাশ ফ্লো হয়েছে কিনা, আমার এখানে ক্যাশ ফ্লো আর হয় নাই। আমরা এর আগের অঙ্কটা একটু করে দেখি তোমাদের দেখানোর জন্য। দেখো, ইস্যু অফ বন্ড, আমরা ইস্যু অফ বন্ড লিখছিলাম না, মনে আছে? ইস্যু অফ বন্ড করতে গিয়ে লিখছিলাম, এই যে বন্ড পেয়েবল লেখা ছিল এখানে, আগে 0 ছিল, এরপর 75 হয়ে গেছে। দেখো এখানে কোনো কোনো টাকাই ছিল না, কিন্তু এটা হয়েছে, তার মানে এটা নতুন করে ইস্যু হয়েছে 75,000 টাকা। ওই জন্য আমরা এখানে কি দিছিলাম, এইখানে 75,000 টাকা দিছিলাম। আমরা এখানে কি দিছিলাম, 75,000 টাকা দিছিলাম, এই যে ইস্যু অফ বন্ড 75,000 টাকা। তার মানে হচ্ছে নতুন করে ইস্যু হয়েছে, এটা নতুন করে। কিন্তু এইখানে তো বন্ড আছেই, কোনো কিছু ইস্যু হয়নি। আমার সবগুলো প্রশ্ন বন্ড যেটা আছে এখানে আছে, এই যে বন্ড পেয়েবল এখানে আছে, কমন স্টকও আছে, নতুন করে কোনো কিছু ইস্যু হয়নি। ইস্যু মানে হচ্ছে কোনো কিছু নতুন করে ছাড়ছে কিনা, তার মানে এখানে কোনো কিছু ছাড়ার মতো কোনো জিনিস নাই। তার মানে এই একটা অ্যামাউন্টে পাইছি, মানে এখানেই চলে আসবে এটা, মাইনাস ফিগারটা এখানে চলে আসছে। তাহলে নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস,
কত? তাহলে বেসিক্যালি আমার এখানে কত, 1,05,000, 64 বিয়োগ দিব, 15 বিয়োগ দিব, তাহলে আলটিমেটলি প্লাসে আসবে 26,000। এরপর আগের মতোই আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত? প্রশ্ন ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত আছে? 45,000। 45,000, 45,000 এটা যোগ করলে কত হয়, কত? 5, 11, 6, 71,000। দেখো আমার ক্লোজিং ক্যাশ ব্যালেন্স মিলে গেছে, এই যে 71,000। ওকে, এটা মিলে গেছে। তার মানে 71,000 হচ্ছে কি ক্লোজিং ক্যাশ ব্যালেন্স বা এন্ডিং ক্যাশ ব্যালেন্স। ওকে, এন্ডিং ক্যাশ ব্যালেন্স, যেটা মিলে গেছে। ওকে, তাহলে আমার এখানে অঙ্ক শেষ। এখানে একটা ছিল, শেষ করছি। ওকে, আমার অঙ্কটা এখানে শেষ। সবাইকে থ্যাংক ইউ।